দেখুন কাণ্ড, কলকাতা টিভি বাংলার ইউটিউবারদের বিরুদ্ধে আবারও লেগে পড়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কলকাতা টিভি আমি দেখি না, দেখার সময়ও হয়নি আর দেখতে ইচ্ছেও করে না, কারণ ওরা যেভাবে খবর করে ওটা খবর না, ওটা হচ্ছে চটি চাটার একটা ব্যাপার। তো সেই জন্য দেখি না, কারণ দেখলে আমি কোনো খবরের ক্লু পাই না। আমি আরো অন্যান্য যেসব চ্যানেল রয়েছে সেগুলো দেখি, সেখান থেকে ক্লু পাই এবং সেই মতো আমরাও প্রতিবেদন তৈরি করি। তো আমার নজরে এলো, কারণ আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে লিঙ্ক পাঠিয়েছেন, পাঠিয়ে বলেছেন যে দেখুন তো, মনে হচ্ছে আপনাকে ইঙ্গিত করেও কথা বলা হচ্ছে। তো আমি সেই জন্য দেখলাম, তো দেখে বুঝলাম যে হ্যাঁ, সত্যি আমাকে ইঙ্গিত করে বলা হয়েছে। কি বলা হয়েছে সেটা শোনাতে গেলে তো এটা দেখাতে হবে আপনাদেরকে, কিন্তু আমি প্লে করতে পারছি না, কারণ এই চ্যানেলটিকে আমি খুবই ছ্যাঁচড়া একটা চ্যানেল বলে মনে করি, খুবই ছ্যাঁচড়া। তো যদি আমি এই ভিডিও দেখাই, মানে ওরা যে ওই ভিডিওতে কপিরাইট করে স্ট্রাইক মেরে আমার চ্যানেলকে ক্ষতি করার চেষ্টা করবে না, মানে সেই ভরসা করতে পারি না। অত্যন্ত একটা ছ্যাঁচড়া চ্যানেল, ছ্যাঁচড়া চ্যানেল, আমি কোট আনকোট কথাটা বলছি। তো সেই জন্য এই ভিডিও আমি প্লে করে আপনাদেরকে শোনাতে পারছি না। যদি আপনাদের শোনার ইচ্ছা হয়, ডাইরেক্ট কলকাতা টিভির যে ইউটিউব চ্যানেল রয়েছে ওখানে গিয়ে আপনারা শুনে নিতে পারেন। আমি এলাম এটাকে নিয়ে, মানে প্রতিবেদন তৈরি করতে এই জন্য, কারণ আমার মনে হয়েছে যে কিছু কথা বলার প্রয়োজন, কারণ যেভাবে ওখানে বলা হয়েছে, আর যাই হোক, বাংলার ইউটিউবারদের সম্পর্কে তো বলা হচ্ছে, তো সেই জন্য আমিও যেহেতু একজন ইউটিউবার, আমারও গায়ে লেগেছে। এবং আরো যারা আমরা কাজ করি, আমার মতো যারা আরো অন্যরা কাজ করেন, সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো যেহেতু বলা হচ্ছে, তো সেই জন্য আমার মনে হয়েছে কোথাও যে এর একটা প্রতিবাদ হওয়া প্রয়োজন। অন্য কেউ বললে ততটা আমরা গুরুত্ব দিতাম না, যেহেতু এই রকম একটা প্রতিষ্ঠিত চ্যানেল কথাটা বলছে, সেই জন্য আমাদের তরফ থেকেও কিছু প্রতিবাদ হওয়া প্রয়োজন, সেই জন্য বলতে এলাম। খুবই ঘৃণা লাগে এইসবগুলো দেখতে বা এইসব নিয়ে কথা বলতে বা এই চ্যানেল সম্পর্কে কিছু ভিডিও তৈরি করতে, কিন্তু তবুও করতে বাধ্য হচ্ছে, কারণ যেহেতু বাংলার ইউটিউবারদের উদ্দেশ্যে কথাগুলো বলা হয়েছে, সেই জন্য। আর আমার আজকে কি বলবো, নিজেরই খারাপ লাগছে যে একটা সময়ে এই চ্যানেলে আমি কাজ করেছি, অনেকদিন কাজ করেছি, প্রায় 4-5 বছর কাজ করেছি। আরো খারাপ লাগে যে আমি যখন কাজ করেছি তখনও যিনি মালিক ছিলেন, এখনো তিনিই মালিক, একই মালিক। অথচ আমি ওই চ্যানেলে যখন কাজ করেছি, মাথা উঁচু করে কাজ করেছি, মালিক তো আমার কাজে খুশিই ছিলেন, এটাই জানতাম। কিন্তু আজকে যে কেন এইরকম করা হচ্ছে, আমাকে কেন টার্গেট করা হচ্ছে বিশেষ করে বারবার, আমি বুঝে উঠতে পারছি না। প্রথম দিকে যখন শুরু হয়েছিল আমার বিরুদ্ধে কথা বলার, আমি কিন্তু মালিককে সম্মান দিয়েই কথা বলেছিলাম যে আমি মালিক সম্পর্কে কিছু বলবো না, কারণ মালিক মালিকই হন, উনি হয়তো সবকিছু দেখেন না। ফলে যারা ওখানে রয়েছেন, কর্মী স্টাফ, তারা হয়তো কেউ কেউ পলিটিক্যালি মোটিভেটেড হয়ে হয়তো আমার বিরুদ্ধে কথা বলছেন, হয়তো মালিক জানেন না। তো আমি সেই জন্য মালিককে সম্মান দিয়েই কথাগুলো বলেছিলাম প্রথমবার আমি যখন কথা বলেছিলাম। কিন্তু আমি পরে দেখলাম আবারও বলা হলো, আবারও যাচ্ছে তাই ভাবে আমার সম্পর্কে বলা হলো। যেভাবে বলা হলো তখন পরিষ্কার হয়ে গেল মালিকও জানেন, মালিকও জানেন এবং মালিকের অঙ্গুলি হেলনই হয়তো এইসব চলছে। তারপর থেকে মালিকের প্রতি আমার সব শ্রদ্ধা উঠে যায়। এবং মালিক তো এখন আমার মনে হয় এখনো জেল, মানে জেলেতেই রয়েছেন, কৌস্তব রায় আমার মনে হয় এখনো জেলেতেই রয়েছেন, ছাড়া পাননি। মাঝখানে এসএসকেএম হাসপাতালে বহাল তবিয়তে থাকা শুরু করেছিলেন, কিন্তু সেটা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তারপর মনে হয় আর ওখানে রাখা হয়নি, জেলে চলে গিয়েছিলেন। কিন্তু আমি জানি না আবার উরবান ওয়ার্ডে চলে এসছেন কিনা, মানে হাসপাতালে চলে এসছেন কিনা জানি না।
তো এখনো উনি জেলবন্দি রয়েছেন, এটাই জানি। দর্শক, আমি জানি না মাঝখানে কি ছাড়া পেয়ে গেছেন কি জানি না। তো মালিক জেলে, ওই ব্যাংকের সঙ্গে কিছু ফ্রড করেছেন এমনটাই অভিযোগ। টাকা পয়সা নিয়ে দেননি নাকি এরকম ব্যাংক ফ্রড কেস, খুব বড় কেস। এবং এই মালিককে একটা সময় আমি দেখেছিলাম পার্থ চ্যাটার্জির সঙ্গে সিবিআই দপ্তরে যাতায়াত করতে। পার্থ চ্যাটার্জির হয়ে অনেক ওকালতি করেছেন, বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। পার্থ চ্যাটার্জি উনিও জেলবন্দি, আর পরে উনিও জেলবন্দি। তো পার্থ চ্যাটার্জির সঙ্গে উনার কি এত সম্পর্ক, এটা নিয়েও মনে প্রশ্ন ছিল যে পার্থ চ্যাটার্জির এই যে ইল্লিগাল কারবার, তার সঙ্গে কি উনার কোনো যোগ রয়েছে? এত খাতির কিসের পার্থ চ্যাটার্জির, মানে টাকা পয়সার ব্যাপারে গচ্ছিত করে রাখার বিষয়? এই প্রশ্ন মনের মধ্যে ছিল, কিন্তু উত্তর পাইনি। আমি আসছি পরে উনি কি বলেছেন ভিডিওতে, সেটা নিয়ে আমি কতগুলো কথা আপনাদেরকে আগে শুনিয়ে দিই। মাঝখানে শুনেছিলাম যখন পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়ে গেলেন, যে কলকাতার এক ব্যবসায়ী ব্যাগ ভর্তি টাকা নিয়ে নাকি কোথাও ঝাড়খণ্ডে না কোথাও চলে গেছেন, এবং পুলিশি নিরাপত্তায় পুলিশ তাকে এসকর্ট করে নাকি রাজ্যের সীমানা পার করে দিয়েছে বা এরকম কিছু, গাড়ি ভর্তি, এবং সঙ্গে নাকি একজন মহিলা ছিলেন শুনেছিলাম, এবং সেই মহিলা নাকি একজন সঞ্চালিকা শুনেছিলাম। মালিক মানে ব্যবসায়ী এবং সঙ্গে এক সঞ্চালিকা গাড়ি ভর্তি টাকা নিয়ে চলে গেছিলেন রাজ্যের বাইরে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তারের পরে। জানি না সেই ব্যবসায়ীকে, জানি না সেই সঞ্চালিকা কে, কিন্তু এইসব প্রশ্ন যখন, মানে এইসব খবর যখন সামনে এসছিল, মনের মধ্যে অনেক প্রশ্ন উঁকি দিচ্ছিল। কাউকে কাউকে সন্দেহ লাগছিল যে তাহলে কি উনি, তিনি, ও, এরকম প্রশ্ন মনের মধ্যে জেগেছিল। উত্তর কিন্তু কংক্রিট নেই আমার কাছে। তো যাই হোক দর্শক, এই কলকাতা টিভির মালিক যিনি কৌস্তুভ রায়, তিনি জেলে, কিন্তু বাকি যারা রয়েছেন দেখছি যে চটি চাটা বন্ধ করছেন না। হ্যাঁ, আমি জোর গলায় কথাটা বলছি, কারণ যেহেতু ইউটিউবারদের সম্পর্কে এইভাবে দেগে দিয়ে কথা বলা হয়েছে, সেই জন্য একজন ইউটিউবার হিসেবে আমি কথাগুলো বলছি, জোর গলায় বলছি, চটি চাটা। এরপর যদি কিছু করতে পারেন আমার বিরুদ্ধে, করে নিন। আমার গায়ে লেগেছে, আমার নিজের জন্য গায়ে লেগেছে, আমার সহকর্মী যারা আরো কাজ করছেন ইউটিউবে তাদের জন্য গায়ে লেগেছে, সেই জন্য আমি এই শব্দটা দায়িত্ব নিয়ে ইউজ করছি, সজ্ঞানে ইউজ করছি। চটি চাটা, অত্যন্ত চটি চাটা শুরু হয়ে গেছে। তাদের কোথাও আঘাত লাগছে আমাদের কাজকর্মে, সেই জন্য আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গেছে। কি বলা হয়েছে এখানে বলা হয়েছে বাংলাতে কিছু ইউটিউবার যেগুলোকে বিজেপি মদত দিচ্ছে বা বিজেপি তৈরি করেছে, এরকম একটা বলার চেষ্টা হয়েছে, যাদের কেউ আগে খবরের কাগজ বিক্রি করতেন এখন ইউটিউবার হয়ে গেছেন। পরিষ্কার বুঝতে পারছি এটা কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তিনি আর কেউ নন, সন্ময় বন্দ্যোপাধ্যায়, তাকে উদ্দেশ্য করে। কারণ তিনি যেহেতু আনন্দবাজার পত্রিকার একটি সেকশনে চাকরি করেছেন, ওনারা সেটাকে খবরের কাগজ বিক্রেতা হিসেবে বলছেন বলে তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, সেটা বুঝতে সমস্যা হচ্ছে না। আর বলেছেন সব জায়গা থেকে বিতাড়িত সাংবাদিকই নন, আরামবাগ চিকেনের ডিলার, মানে এই ধরনের কথাগুলো ইউজ করা হয়েছে। এখানে পরিষ্কার কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এটা বুঝতে কোনো সমস্যা নাই। আরামবাগ চিকেনের ডিলার, অ্যাকচুয়ালি আরামবাগ টিভি যেহেতু আমাদের চ্যানেলের নাম, এটা পরিষ্কার আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। না হলে এর সঙ্গে আরামবাগ চিকেনের ডিলারের কথাটা কেন আসবে? কি সম্পর্ক রয়েছে আরামবাগ চিকেনের সঙ্গে ইউটিউবের? সুতরাং এটা পরিষ্কার, নাম ধরে বলার সাহসটা পাননি। যদি সাহসটা দেখাতেন, দেখতাম হিম্মতটা, তারপরে আমি তো আরো যা বলার বলতাম, নাম ধরে ধরে আরো অনেক কথা বলতাম। তবু আমি বলতে ছাড়বো না। আমি যা বলার বলছি, দর্শক দাঁড়ান না, ওয়েট করো না, কারণ এটুকু পরিষ্কার যে কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হয়েছে। এবং বলেছেন যে আরো কিছু যারা বাধ্যকতার জায়গা থেকে করছেন, বলে বলা হয়েছে যে তারা এখানে বাংলাতে যদি কিছু ঘটে যায় 8খানা এপিসোড করে ফেলে, এখানে বাজি কারখানাতে 2জন মারা গেলে সেটা নিয়ে 8খানা এপিসোড করে ফেলে, আর গুজরাটে এটা হয়েছে তারা কি দেখতে পাচ্ছে না? কেন দেখতে পাচ্ছে না? ভয় নাকি ব্যাংকে কিছু আসে, কাটমানি, টাকা? প্রশ্ন তোলা হয়েছে যে ভয়ে বলছেন না গুজরাটের ব্যাপারটা, নাকি কিছু আসে ব্যাংকে?
এই প্রশ্ন তোলা হয়েছে ওখানে। আর শেষে বলা হয়েছে যে তৈরি থাকুন, ইতিহাস বড় নির্মম, তৈরি থাকুন। আমি শেষটা শুনে আমি ভাবছিলাম যে আমাদেরকে তৈরি থাকতে হবে না, তৈরি আপনারা থাকুন। ইতিহাস কত নির্মম আশা করি এখনই তো টের পাওয়ার কথা। মালিক তো এখনো জেলে রয়েছেন, আরো যে কত কি দেখবেন সেটার জন্য আপনারা তৈরি থাকুন, আমাদেরকে তৈরি থাকতে হবে না। আর যে ইউটিউবারদেরকে আপনি এইভাবে কথা বলছেন, আমি জানি না যে মহিলা অ্যাঙ্কার উনি নিজের থেকে বলছেন, নিজের লেখা বলছেন, নাকি ওনাকে কেউ বা কারা লিখে দিয়েছেন। কেউ বা কারা বলতে ওনাদেরই কোনো স্টাফ, লেখার লোক আছেন, তিনি হয়তো লিখে দিয়েছেন, উনি পড়ে পড়ে বলছেন। কিন্তু জানি না সে ব্যাকগ্রাউন্ডে কে কাজ করছেন কি করে বুঝবো, ওনাকে সামনে থেকে দেখতে পাচ্ছি, সুতরাং উনিই বলছেন ধরবো। যেমন আমি বললে নিশ্চয়ই আপনারা ধরেন যে আমি বলছি। তো উনি যে এই যে ইউটিউবারদেরকে এইভাবে কথা বলছেন, অসম্মান করছেন, আরে ভাই যদি আমার খবরে কোনো ভুল থাকে ভুল হিসেবে মামলা করুন না। কত তো মামলা হচ্ছে, মিথ্যা মামলায় তো ভরিয়ে দিচ্ছেন, একটা তো টিকছে না। তো যদি আমি তথ্য ভুল দিয়ে কোনো খবর করি, মানুষকে মিসগাইড করি, তার জন্য তো আইন রয়েছে, আদালত রয়েছে। কত তো মামলা, আমার নামে তো 20খানা মামলা করা হয়েছে। কই আমাকে কি জব্দ করতে পেরেছে? আদালতে কি সেটা প্রমাণ করতে পেরেছে? আদালত কি বলেছে যে না শফিকুল ইসলাম আরামবাগ টিভি ভুল খবর করছে, এটা এক্ষুনি ব্যান করো বা বন্ধ করো? বলেছে? পেরেছেন? সেটা চেষ্টা তো বহু হয়েছে, শাসক তো প্রচুর চেষ্টা করেছে। তো আমি আমার কাজ করছি, আপনারা আপনার কাজ করছেন, করুন না। কে কার কাজে বাধা দিচ্ছে? আমরা একভাবে কাজ করছি একটা পলিসিতে, আপনারা কোন একটা পলিসি ভেবে কাজ করছেন, আপনারা যা পছন্দ করছেন করুন, আমরা কখনো তো বলতে যাইনি। আরো অন্য মিডিয়া অন্যভাবে কাজ করছে, তো যে যা করছেন করুন না। কেন পেছনে লাগছেন কেন? কোন মিডিয়া সব দিকটা কভার করতে পারে না, সব দিকটা নজর রাখতেও পারে না। তো যার যেটা কাজ করে যান। আমি তো আপনার কাজ নিয়ে তো কোনো আজকে কথাগুলো বলছি, চটি চাটা ইত্যাদি বলছি, এই জন্য বলছি কারণ যেহেতু আপনারা কথা বলছেন ইউটিউবারদের সম্পর্কে, সেই জন্য বলছি। তা না হলে কিন্তু আমি বলতে আসিনি, আমি বলতাম না। আপনাদের পলিসি, আপনাদের কোম্পানি, আপনাদের বিজনেস ব্যাপার আছে, আপনাদের এডিটোরিয়াল পলিসি আলাদা হতেই পারে। করুন কাজ, কে কাকে মানা করছে? আমি আমার মতো কাজ করতে চাই, আমি করছি। কেন এত মানে পেছনে লাগতে যেতে হচ্ছে কেন? আর আরেকটা কথা, লজ্জা লাগছে না? আপনারা একটা প্রতিষ্ঠিত চ্যানেল, আপনারা ইউটিউবারদেরকে ব্লেম করছেন, ইউটিউবারদেরকে দোষারোপ করছেন। কেন ওরা দেখছে না? মানে লজ্জা লাগছে না? ইউটিউবারদেরকে তো আপনারা তো তুচ্ছ তাচ্ছিল্য করতেন, ইউটিউবার, এবং এখনো তাই করছেন। কিন্তু তাতেও আপনারা ইউটিউবাররা কেন ওই খবর দেখাচ্ছে না এটা বলছেন। একটা প্রতিষ্ঠিত চ্যানেল হয়ে আপনারা আর অন্য কোনো কাউকে পেলেন না, অন্য স্যাটেলাইট চ্যানেলদের সম্পর্কে বলতে পারলেন না, শেষে ইউটিউবারদের পেছনে লাগছেন। মানে এটা কতটা লজ্জার যে আপনারা নিজেদেরকে কতটা নিচে নামিয়ে এনেছেন। কারণ আমাদেরকে তো খুব নিচের জায়গা আপনারা ভেবে থাকেন, তার মানে আপনারাও কতটা নিচে নেমে এসছেন এটা পরিষ্কার যে আপনাদেরকে শেষ পর্যন্ত ইউটিউবারদের পেছনে লাগতে হচ্ছে। তার মানে আপনাদের হালটা কি? আর আপনার চ্যানেলে যা দর্শক সংখ্যা দেখি, এটা হয়তো একটু বেশি হতে পারে, আমাদেরকে নিয়ে বলেছেন, ফলে একটা কৌতূহল আমাদেরকে নিয়ে রয়েছে, সেই জন্য হয়তো দর্শকটা বেশি হবে। আমি দেখছিলাম আজকে একটু আপনাদের চ্যানেলে যা ভিউ, লজ্জা লাগা উচিত। ইউটিউবার আমরা যেভাবে কাজ করি, আমাদের যা ভিউ রয়েছে, সেখানে আপনারা একটা এত বড় চ্যানেল বিরাট অফিস করে চালান, লজ্জা পাওয়া উচিত। তো যেটা আমি বলছিলাম যে আজকে ইউটিউবারদেরকে এত ঘৃণা করছেন, তো এত কথা বলছেন, তো আমি আপনাকে বলে রাখলাম, আপনাকে নির্দিষ্ট করে একদিন দেখবেন আপনাকেও ইউটিউবে আসতে হবে। আপনার চ্যানেল আপনাকে দেখবে আর মানে আপনি দেখবেন রাখবে না। এখন ফরম্যাট, প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ মিডিয়া হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া খুব সহজে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মেন স্ট্রিম মিডিয়া সেটা পারছে না, এটা প্রমাণিত হয়ে গেছে। আজকে সত্যিই তো বাংলার ইউটিউবাররা এখন শাসকের কাছে বিশেষ করে মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কারণ স্যাটেলাইট চ্যানেলগুলোকে তবুও কন্ট্রোল করা যায়, ইউটিউবারদেরকে কন্ট্রোল করা যায় না। তারা যা দেখতে পায় সঙ্গে সঙ্গে পৌঁছে দেয়। একটা খবর কিছু ঘটলে একটা অফিসে যাবে, বড় অফিসে যাবে, অ্যাসাইনমেন্টে যদি থাকবেন তিনি আগে শুনবেন, তারপর চিফ রিপোর্টারকে বলবেন, চিফ রিপোর্টার তার এডিটরকে বলবেন, তারপর অমক তমক করে চ্যানেলে আস্তে আস্তে ওটা একটা সময় লেগে যায়। আর সোশ্যাল মিডিয়া ধরে আর ছাড়ে, সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুতরাং সোশ্যাল মিডিয়া, এটা ঠিক যে মেন স্ট্রিম মিডিয়ার কাছে একটা বড় থ্রেট, কিন্তু আমি অবশ্যই মেন স্ট্রিম মিডিয়াকে সম্মান করি, কারণ আমি নিজে কাজ করে আসছি। আর এই যে কথাটা বলেছেন, সব দিক থেকে বিতাড়িত, সাংবাদিকই নন, আরামবাগ চিকেনের ডিলার,
আপনারা যে এই কথাটা বলছেন, আপনাদের লজ্জা লাগছে না? বলতে লজ্জা লাগছে না? কারণ যেভাবে আমাকে ইঙ্গিত করে কথাটা বলেছেন, যাকে ইঙ্গিত করে কথাটা বলছেন, তিনি নিজে আপনাদের চ্যানেলে 5 বছর কাজ করেছেন। তো যিনি সাংবাদিকই নন, তাকে কি করে ওখানে সাংবাদিকের কাজটা দিয়েছিলেন? লজ্জা লাগছে না কথাটা বলতে? আমি আবার বলছি, নাম হয়তো আপনারা নেননি, কিন্তু এটুকু পরিষ্কার আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হয়েছে, সেটা বুঝতে পেরেছি বলেই আমি কথাগুলো বলছি। সাংবাদিকই নন, অথচ আপনাদের হাউসে আমি কাজ করেছি সরকারি সাংবাদিকের কার্ড নিয়ে, অ্যাক্রিডিটেশন যে কার্ড হয় সেই কার্ড নিয়ে, সরকারি খাতাতে আমার নাম লেখা। এই কলকাতা টিভির নাম নিয়ে আমি সেই কার্ড পেয়েছিলাম, মানে কলকাতা টিভির হাউসে তখন ছিলাম সেই সময়। তো কি করে আমি সরকারি কার্ডটা পেয়ে গেলাম? তো এই কথাগুলো আপনারা কি করে বলছেন সাংবাদিকই নন ইউটিউবার হয়ে গেছেন? তার মানে কাকে তাহলে আপনারা কাজ করিয়েছেন? আমার খুব ভুল, আমার আজকে খুব দুঃখ লাগে যে এই চ্যানেলে আমি কেন কাজটা করতে গেলাম। এইরকম একটা চ্যানেল, মালিক সেম, কিন্তু মালিক যদি পাল্টে যেতেন তখন আমি বলতাম যে মালিক পাল্টে গেছে, সুতরাং আর কি মানে বলার আছে। যেহেতু মালিক সেম, আমি সেই জন্য অনেক বেশি অবাক হচ্ছি যে মালিকটা এইরকম, যিনি আমাকে এতটা চিনতেন। আমি প্রচুর কাজ করেছি, গোটা রাজ্য জুড়ে কাজ করেছি, এবং আমার কাজ যথেষ্টই প্রশংসিত হয়েছে। পরে একটা সময় আমি কাজ ছেড়ে দিই, কারণ আমার মনে হচ্ছে যে আর চাকরি করা যাবে না। আমি নিজের উদ্যোগে আমি কাজটা নিয়ে শুরু করলাম। তো সেখানে আজকে এইভাবে আমাকে দাগা হচ্ছে। আমি নাকি, এর আগে একজন বলেছিলেন সঞ্চালিকা, আমি নাকি জেল ছাড়া কোথাও যাইনি। ওই 2বার আমি জেলে গেছি, আমাকে সত্যি জেলবন্দি করা হয়েছিল 2বার, কিন্তু বেশি দিন তো, প্রথম দিনে 11 দিন প্রথমবারে, পরের দিনে 2 মাসের কাছাকাছি। কিন্তু আপনার মালিক এখন কতদিন জেলে রয়েছেন আপনাদের? তো সুতরাং ওই যে কথাটা বলেছেন, তৈরি থাকুন, ইতিহাস বড় নির্মম। আমি তো নিজে বুঝতে পারছি ইতিহাসটা সত্যি বড় নির্মম, কিন্তু কাদের জন্য? আপনাদের জন্য। এখনই শুরু হয়ে গেছে, মালিকের এখনই বেহাল অবস্থা। তারপর যদি এখন যেভাবে যাদের গুণগান গাইছেন, যদি তাদের ক্ষমতা চলে যায়, তারপর যে কি হাল হবে, ইতিহাস যে কত রকম ভাবে আপনাদের প্রতিশোধ নেবে, সেটা ভাবছি। আর হয়তো দেখবো, যদি আপনি এই পেশাতেই থাকতে চান, কোম্পানি হয়তো উল্টে গেল, তখন আপনাকে হয়তো দেখবেন সেই ইউটিউবে আসতে হবে, আপনাকেও একদিন ইউটিউবার হতে হবে। তাহলে যাদেরকে আজকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আজকে আগামী দিনে আপনাকেও সেই পথেই আসতে হবে। ইতিহাসটা মনে রাখবেন। আপনার বাড়ির লোকেরা যায় না এইসব কথাগুলোকে কিভাবে সাপোর্ট করছেন, কারণ যেভাবে কথা বলেছেন, আপনাদের বাড়ির লোকেদের কাছ থেকে একটা প্রতিবাদ আসা উচিত ছিল আপনার জন্য, যে আপনি কি বলছেন বা তুমি কি বলছো। ইউটিউবার, আজকে ইউটিউবারদের দৌলতে রাজ্যের কোনায় কোনায় যেসব খবর সেগুলো সামনে চলে আসছে, আর তুমি ইউটিউবারদেরকে দোষারোপ করছো। কেন গুজরাটের খবর করেনি? আরে ভাই, আমরা তো বাংলার ইউটিউবার, আমরা তো বাংলার খবরই তো বেশি করব। গুজরাটে যে ঘটনা ঘটেছে, সত্যি খুব একটা বাজে ঘটনা ঘটেছে। একটা গেমিং জোন, যেখানে ছেলেরা খেলাধুলা করে, সেখানে হঠাৎ করে আগুন লেগে গেছে। আগুন লেগে গিয়ে একটা ঘটনা ঘটেছে, সেখানে এতজন মারা গেছেন, একটা দুর্ঘটনা ঘটেছে। আমাদেরকে বলা হচ্ছে যে গুজরাটে এরকম ঘটনা ঘটলো, সেখানে কিছু খবর করলো না, দেখতে পেলো না। আর এখানে বাজি কারখানাতে 2 জন মারা গেছে, 8খানা এপিসোড হয়ে গেল। বাজি কারখানায় মারা গেছে, সেটাকে বম বলা হচ্ছে। যা বাবা, একটা গেমিং জোনে খেলতে গিয়ে একটা আগুন লেগে গেছে, দুর্ঘটনা, আর তুমি বাজির কারখানার নামে বোমা তৈরি করছো। সেখানে একটা ঘটনা ঘটেছে, 2 জন নয়, অনেকে মারা গেছেন, আপনারা দেখেছেন। তো সেটা নিয়ে খবর হবে না, এবং সেটা বাংলার ঘটনা। তো বাংলার ঘটনা, বাংলাকে নিয়ে 8টা-10টা এপিসোড হবে না? সচেতন করার চেষ্টা হবে না? এটা করেছি কেন, গুজরাটের ওই অগ্নিকাণ্ড করিনি, হয়ে গেল দোষ। মানে এখানে বাজি, ভাবুন, বাজি বোমা, তাতে যেটা এনআইএ তদন্ত চলছে, সেটা নিয়ে আমরা খবর করেছি, সেটা হয়ে গেছে দোষ। কেন আমরা গুজরাটের অগ্নিকাণ্ড নিয়ে খবর করিনি? আরে এইরকম অগ্নিকাণ্ড তো গোটা দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর ঘটছে। তো আমরা কি সব ওই অগ্নিকাণ্ডের, বাইরের রাজ্যের অগ্নিকাণ্ডের খবর করব? আমরা কি বলছি যে ঘটনাটা ভালো হয়েছে, ঘটনাটা খারাপ? একটা দুর্ঘটনা ঘটেছে, একটা গেমিং জোন ছিল, খেলাধুলার জায়গা, সেখানে ঘটনা ঘটেছে। আর এখানে বাজি কারখানা মানে একটা ইল্লিগাল, চরম একটা ইল্লিগাল কাজ কারবার, এবং সেটা বাংলার। তো সেটা নিয়ে খবর করেছি, দোষ হয়ে গেছে। কারণ আমি কেন গুজরাটের খবর করিনি? অদ্ভুত। আবার বলছেন অন্য জায়গার কেরালার খবর হলে নিশ্চয় করতো। আরে কেরাল হোক, গুজরাট হোক, ইউপি হোক, যাই হোক, যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে, সেগুলো খবরের নজরে আসে। কিন্তু সব দুর্ঘটনা যদি খবর করতে যায়, তাহলে তো আমাদের আর অন্য কোনো খবর করতে হবে না। এরকম অগ্নিকাণ্ড তো দেশের বিভিন্ন প্রান্তে রোজই ঘটছে। আমরা তো বাংলার ইউটিউবার, তো আমরা তো বাংলার খবরের দিকে তো বেশি ঝোঁক দেবো। আর বাংলাতে এইরকম ঘটনা কেন ঘটবে? বাজির নামে বোমা তৈরি হবে, সেখানে মানুষের প্রাণ চলে যাবে। তো এটা নিয়ে আওয়াজ তুলবো না? একটা গেমিং জোনে অগ্নিকাণ্ড হয়েছে, মানুষ মারা গেছে, সেটা নিয়ে আমরা আওয়াজ তুলতে যাব, যার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই?
অদ্ভুত লাগে দর্শক। আর এখানে এই বিল্ডিং কোলাপস করে মারা গেলেন কত লোক, মারা গেলেন, ইল্লিগাল কাজকর্ম চলছিল, সেসব নিয়ে আমরা কথা বলেছি। তো বাংলায় যখন কিছু ঘটনা ঘটে, আমরা বাংলার ইউটিউবার হিসেবে যেগুলো মেন স্ট্রিম মিডিয়াতে আসছে না সেগুলোকে দেখানোর চেষ্টা করি। তো সেগুলো করি যেহেতু, কেন বাইরেগুলোও করছি না? অদ্ভুত। আমি দেখছিলাম কয়েকজনের ইন্টারভিউ নেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে খেপানোর জন্য, পাবলিকের ইন্টারভিউ দেখানো হচ্ছে, মানে আমাদের বিরুদ্ধে একটা আলাদা পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছে যে আমরা ওই ব্যাংকের লেনদেন, টাকা পয়সা বা ভয়ে কিছু করি না, আমাদেরকে বিজেপি সাপোর্ট করছে, এরকম দেখানোর চেষ্টা হচ্ছে। আমি তো আজও বলছি, আগেও বলেছি, সরকারটা বদলাক না একবার। যদি সত্যি বিজেপির সরকার আসে, দেখবেন আরামবাগ টিভির অবস্থান বদলাবে না। আরামবাগ টিভির যে কাজটা, সেটা হচ্ছে সরকারের, মানে আমরা তো বাংলা সরকারটাই বেশি নজর করি, আমরা সরকারের কাজকর্মের দিকে নজর রাখা, তারা যদি কোথাও অন্যায় করে সেগুলো বলা। আমরা তো আপনার এই যে সরকারটা চলছে তাদেরকে শুধরানোর জন্য তো আমরা অনেক কথা বলেছি, শুধরেছি কি? আমরা তো অনেক কথা বলেছি, আমরা তো বলেছি বাংলার ভালো চাই, আমরা দুর্নীতি মুক্ত বাংলা চাই। তো কি করে যেটা চলছে তারা কি করে দুর্নীতি মুক্ত বাংলা করবে? যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বাঁচানোর জন্যই তো মরিয়া হয়ে রয়েছে, দিন রাত তাদের পাশে থাকছে সরকারের যিনি প্রধান তিনি। তো সেই জন্য একটা আওয়াজ উঠছে, যেদিকে আওয়াজ উঠছে সেই আওয়াজটা আমরাও তুলে ধরার চেষ্টা করছি। তো এটা করছি বলে বলা হচ্ছে আমরা নাকি বিজেপির দ্বারা ফান্ডেড, বিজেপি টাকা দিচ্ছে বা ভয়ে করছি না। তো এইসব বলে দাগার চেষ্টা হয়েছে, গুজরাট উদাহরণ তুলে, অত্যন্ত নিন্দার, লজ্জাজনক। আর কিছু পেল না কোনোভাবে দাগার। আমাদের ভিডিওর জবাব দিতে তারা পারেন না, বা কোনোভাবে আমরা যত মানুষের কাছে পৌঁছাতে পারছি তারা তাদের কথা পৌঁছাতে পারছেন না। যেন মনে হচ্ছে যে দায় এসে গেছে এই রাজ্যের শাসককে ক্ষমতায় টিকিয়ে রাখা। ঠিক আছে, দায় থাকবে, কারণ তারা হয়তো তারা তাদের চ্যানেলটাই থাকবে না ভেবেছে। তো ঠিক আছে, করুন। আমার কাছে কথা হচ্ছে আপনারা আপনাদের পলিসি অনুযায়ী কাজ করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে ইউটিউবারদের উপরে এত আপনাদের জ্বালা কেন? আর আরামবাগ টিভির নামটা, মানে আরামবাগ টিভির উপরে এত আপনাদের ক্ষোভটা কেন, রাগটা কেন? খুব মানে লজ্জার, খুব লজ্জার যে সত্যি এই টিভিটাতে আমি একটা সময় কাজ করতাম, এরা যে এতটা মানে নিচেতে নেমে পড়বে ভাবতে পারিনি। আজকে আমার ঘৃণা হয় বলতে যে আমি আরামবাগ টিভিতে, এই কলকাতা টিভিতে একটা সময় কাজ করতাম, ঘৃণা হয়। তার আগেও আমি অন্যান্য চ্যানেলে কাজ করছি, কিন্তু কলকাতা টিভিতে কাজ করা নিয়ে আমার না আজকের দিনে খুব ঘৃণা হয়। আর যারা কাজ করছেন তারাও যে এই নতুন এসছেন, পেশাতে এসছেন, করুন না, কাজটা মন দিয়ে করুন না। এই বয়সে কেন নিজেকে এইভাবে দেখে দিচ্ছেন? লোকে খুব ভালো বলছেন, আপনাকে খুব ভালো বলছেন। ঠিক আছে, আমি তো এই ভিডিও করলাম, আমার ভিডিওটা একটু দেখুন, আর যারা কমেন্ট করবেন দেখুন আপনি কেমন কি কাজ করছেন, আপনার চ্যানেল কেমন কি কাজ করছে দেখুন। আপনি যেহেতু একজন মহিলা, তাই হয়তো একটু রেখে বললাম। যদি মহিলা না হতেন হয়তো আমার গলার আওয়াজটা আর একটু বেশি হতো, বা আরো কিছু ভাষা শুনতে পেতেন। মহিলাদেরকে সম্মান দিয়ে কথা বলি, তো সেই জন্য খানিকটা রেখে বললাম। যদি আবার বারবার বলতে থাকেন তাহলে আমাদেরকেও সেই মতো করে এগোতে হবে। দর্শক কি বলবেন, কেন এত জ্বালা কলকাতা টিভির? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।